ওয়াকারুজ্জামানকে গদিচ্যুত করার, অর্থাৎ তার হাত থেকে এই যে সেনা প্রধানের পদ কেড়ে নেওয়া, তাকে চাকরিচ্যুত করা, এইরকম একটা পরিকল্পনার কথাও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। এরই মধ্যে তিনি বেশ কয়েকটা জায়গায় ভ্রমণ করে ফেলেছেন। যেমন তিনি রাশিয়াতে গিয়েছিলেন, ইউএসএতে গিয়েছিলেন, আফ্রিকাতে গিয়েছিলেন। এইরকম বেশ কিছু খবর আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। তাহলে তিনি এই যে জায়গাগুলোতে গিয়েছিলেন সেটা কি নিজের পিঠ বাঁচাতে? কারণ গত কয়েক মাস ধরে ইউনূসের সঙ্গে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কথা বলছি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার সম্পর্ক একদম ভালো যাচ্ছে না। তাহলে কি নিজের পিঠ বাঁচাতেই তার এই জায়গাগুলোতে যাওয়া? এবং তিনি যে গিয়েছিলেন তার প্রমাণও কিন্তু পাওয়া গেছে। কিন্তু জানেন কি ইন্ডিয়ার গোপন অবদানটা কোথায়? 7 দিন আগে ভারত সেনা আর ওয়াকার না থাকলে বাংলাদেশ এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যেত। কার হাতে যেত বাংলাদেশ? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে ওয়াকারুজ্জামান, তার বিভিন্ন ভূমিকা, বিভিন্ন বিদেশ ভ্রমণ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি বিভিন্ন শোতে। কিন্তু এই যে তাকে সরিয়ে দেবার এই যে পরিকল্পনা, সেটা কিভাবে জানতে পারলেন ওয়াকারুজ্জামান? আপনার কাছে আজকে কি পুরো বিষয়টা পরিষ্কার? আমার কাছে পরিষ্কার, কিন্তু তার মধ্যে আমার মনে হয় প্রোগ্রামের শুরুতেই আপনাকে একটা তথ্য আমার দিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে যে একদম খুব এই রিসেন্ট টাইমে, অর্থাৎ 2-1 দিন বা গত 4 দিনের মধ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিন করবার একটা আলাপ উঠেছে সামনে। এবং এই আলাপটা শুধুমাত্র আলাপের জন্যই যে আলাপ তা না, এই আলাপটা খুবই ক্রেডিবল ভাবেই আলোচনাটা হচ্ছে যে তাকে 3 ধরনের চয়েসের কথা বা চয়েস দিয়ে পরিকল্পনার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে তাকে এই ইউনূস তাকে পদত্যাগ করতে বলবে। আপনারা জানেন যে জুলাই সংবিধান বা এরকম নামে একটা প্রোক্লেমেশন তারা রেডি করছে এখন, যে মুক্তিযুদ্ধের সময় যেমন আপনার ভারত থেকে বা স্বাধীন বাংলাদেশ, আপনার মেহেরপুরের বৈদ্যনাথ তলা, আপনি জানেন যে সেই সময় একটা স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল, বাংলাদেশের প্রথম সংবিধান। এই টোকাইরা এখন এরকম ঠিক একটা নতুন সংবিধান তৈরি করছে, এটার নাম দিয়েছে তারা জুলাই আপনার ঘোষণা। এই জুলাই ঘোষণার পরপর বাংলাদেশের যে বিদ্যমান যে সংবিধানটা আছে, এটা কার্যত অকার্যকর হয়ে পড়বে, এটার আর কোনো অস্তিত্ব থাকবে না। তখন তারা তাদের ইচ্ছা মতো সংবিধান বানাতে পারবে এবং ওইটার উপরেই নির্দেশনা চলবে, ওই জুলাই সংবিধানের উপরেই নির্দেশনা চলবে। এটা খুব দ্রুতই তারা লঞ্চ করবে এবং এটার আগেই ওয়াকারুজ্জামানকে এক ধরনের প্রস্তাব দেওয়া হবে যে তাকে পদত্যাগ করবার জন্য তাকে কানাডাতে একটা সেফ এক্সিটের কথা বলা হতে পারে, বা দেশের বাইরে একটা সেফ এক্সিটের কথা বলা হতে পারে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, কারণ আপনি জেনে থাকবেন যে একটা বড় ধরনের সম্ভাবনা আছে দেশে থাকলে তাকে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার তাদের একটা প্ল্যান আছে। দ্বিতীয়টা হচ্ছে যে তিনি যদি এটা না মানতে চান এবং তিনি যদি এটাতে বাধা দেন, তাহলে তাকে গ্রেফতার, অর্থাৎ তারই কোনো একজন কলিগকে দিয়ে বা জুনিয়র মিড লেভেলের অফিসারদেরকে দিয়ে একটা কু করানো হবে, অর্থাৎ রাষ্ট্র ক্যান্টনমেন্টটা দখল করা হবে ওয়াকারুজ্জামানকে অন্তরীণ করবার মধ্য দিয়ে। আর থার্ড যেটা আমাদের কানে এসেছে সেটা হচ্ছে যে তাকে অ্যাসাসিন করা হবে, যেটা আমরা অতীতে দেখেছি অন্যান্য সেনা প্রধানের ভাগ্যে যেটা হয়েছে, এই ধরনের একটা ঘটনা ঘটাবে এবং খুবই জুনিয়র অফিসার, সৈনিক, তাদেরকে দিয়ে এই কাণ্ডটা ঘটানো হবে। এই ধরনের কিছু কথাবার্তা কানে এসেছে। আমার কথাটা শুনলে আপনার মনে হতে পারে যে এটা কি কোনো ধরনের পলিটিক্যাল রেটরিক কিংবা কোনো ধরনের ইনটিউশন থেকে বলা। আপনাকে আবার বলতে কোনো রকমের দ্বিধা নেই যে আমাকে বেশ কিছু ক্রেডিবল সোর্স থেকে আপনি ধরে নিতে পারেন যে এক ধরনের গোয়েন্দা তথ্যই আপনি আসলে ধরে নেওয়া উচিত, যে আমাকে এক ধরনের ব্রিফ করা হয়েছে যে এই ধরনের কিছু কনসিকুয়েন্স, 3টা কনসিকুয়েন্সের যে কোনো একটা ওয়াকারুজ্জামানকে ঘটতে পারে। কিন্তু ওয়াকারুজ্জামান এটা জানলেন কিভাবে? কারণ এই পরিকল্পনাগুলো তো কঠোরভাবে একটা গোপনীয়তা বজায় রেখে এগুলো সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছিল। তাহলে এটা ওয়াকারুজ্জামান জানতে পারলেন কিভাবে? এই জানতে পারার কিছু গোয়েন্দা টেকনিক আছে। আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে কাউন্টার ইন্টেলিজেন্স বলেও কিছু ব্যাপার আছে, ইন্টেলিজেন্সের উপরেও ইন্টেলিজেন্স আপনার তথ্য।
পৃথিবীর এরকম, যেমন ধরেন যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হবে, এই যে একটা আরব স্প্রিং টাইপের করার চেষ্টা করবে, এই ধরনের একটা সম্ভাবনা হতে পারে, এই জিনিসটা রাশিয়া কিভাবে জানলো? রাশিয়া আপনার 15ই ডিসেম্বর 2023 সালেই এই তথ্যটা কিভাবে দিল? ফলে পৃথিবীর অনেক গোয়েন্দা সংস্থা আছে, অনেক ধরনের মেজার আছে যারা এই ধরনের তথ্য তাদের সোর্সের মাধ্যমেই পায়। যাদেরকে দিয়ে কাজ করে দেখা যায় যে তাদের সাথেই তাদের কিছু বন্ধু বান্ধব থাকে বা এমন সোর্স থাকে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। ফলে এই তথ্যগুলো কিন্তু কানে এসেছে অলরেডি। এবং এটা কি ভায়া নয়াদিল্লি মারফত একেবারে আমেরিকা হয়ে সেইভাবে এসেছে বলে আপনি মনে করেন ওয়াকারুজ্জামানের কাছে? আমি এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকবো। ঠিক, আপনার চুপ করে থাকা অনেক প্রশ্নের উত্তর বলে দিচ্ছে, কিন্তু একই সঙ্গে আমি যেটা জানতে চাইবো যে এই যে তার বাইরে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা, রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা, এইগুলো কেন তিনি করছিলেন? নিজের পিঠ বাঁচাতে করছিলেন, নাকি বাংলাদেশ যাতে একেবারে পাকিস্তানের কাছে চলে না যায়, আইএসআই এর হাতের পুতুল না হয়ে যায়, সেইখানে কোথাও একটা, তিনি তো সেনাপ্রধান, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তো একজন সেনাপ্রধানের কাজ, সেই জায়গায় কোথাও তার বাদ ছিল, সেই কারণে কি তিনি গিয়েছিলেন সেই জায়গাগুলোতে? ইংরেজি আমার কাছে আপনার এইখানে থাকা একটা সেন্টেন্স, আপনার একটা অ্যান্সার আছে এটাতে। ইউ আর রাইট। কোথাও বা কোনো একটা জায়গাতে সম্ভবত আমাদেরকে কোনো না কোনো জায়গাতে, একটা জায়গাতে হয়তোবা আপনার ভরসা রাখতে হয়। ভরসার জায়গাটা হচ্ছে যে এটা নট ফর বাংলাদেশ আওয়ামী লীগ, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তিনি যা করেছেন বা সেনাবাহিনীর পক্ষ থেকে যা হয়েছে সেটা ভয়ঙ্কর। আমি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ বা আমাদের ব্যাপারটা নিয়ে চিন্তা করছি না, বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করছি, বিশেষ করে করিডোরের ক্ষেত্রে। সম্ভবত আপনাকে এন্ড অফ দ্য ডেতে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে তাতে করে একমাত্র ওয়াকারুজ্জামানই আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে এখন। সো অ্যাপারেন্টলি, বা আমরা আইনের ভাষাতে বলি হচ্ছে প্রাইমা ফেসি, আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ওয়াকারুজ্জামানই একমাত্র একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাটা তার অস্তিত্বের সংকটের কারণে হতে পারে, নিজস্ব ভাবনাতে হতে পারে, বা তার নিজের অবস্থাই তো আসলে নড়বড়ে হয়ে যায়। ফলে আপনি যেভাবেই এটাকে বলুন না কেন বা যেভাবেই আপনি এটাকে রূপদান করেন না কেন, মানে পসিবিলিটির জায়গাতে বা বয়ানের জায়গাটা যেটা আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে তারা যে লোকটাকে আমদানি করেছে, খলিলুর রহমান, প্রধান নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা থেকে, যারা আমেরিকান পাসপোর্ট, এবং ইউনুস, তারা যেই লেভেলের অ্যাডামেন্ট তারা। আপনি জানেন যে গতকালকে যমুনা টেলিভিশনে নিকোল নামে এক সাংবাদিককে, আপনার এই কথিত জঙ্গি সরকারের প্রেস সচিব শফিকুল, যাকে নিয়ে আমরা